সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা ঘটে গেছে। একজন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তাও মাত্র তিনি শপথ নেওয়ার ৩.৫ মাসের মধ্যে। ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়েছে, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে এবং এই যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা গঠিত হয়েছিল ১৭ই ফেব্রুয়ারি। এই ১৭ই ফেব্রুয়ারি থেকে ১ জুন, মাত্র ৩.৫ মাস। এই ৩.৫ মাসের মধ্যেই দীপেন দেওয়ান তার মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন, পদত্যাগ করেছেন স্বেচ্ছায়। তিনি তার পদত্যাগপত্রে অসুস্থতার কথা লিখেছেন, কিন্তু মানুষ বিশ্বাস করছে না। মানুষ বলছেন যে অসুস্থ হলে তিনি চিকিৎসা নিয়ে মন্ত্রণালয়ে ফিরতে পারতেন। হঠাৎ তিনি যে পদত্যাগ করেছেন এর পেছনে অন্য কারণ থাকতে পারে। আমিও রাজনৈতিক হিসাব নিকাশ মিলিয়ে ঘেটে ঘুটে পেছনে অন্তত ৬টা কারণ পাই, যার কারণে দীপেন দেওয়ান পদত্যাগ করে থাকতে পারেন বলে আমার মনে হচ্ছে। এবং এই কারণগুলোর যে কোনো একটি কারণই হতে পারে দীপেন দেওয়ান পদত্যাগের অন্যতম কারণ। দীপেন দেওয়ান যে পার্বত্য যে ৩ জেলা, সেই ৩ জেলার বিএনপির শীর্ষ পর্যায়ের অন্যতম পছন্দের ব্যক্তি ছিলেন, যার কারণে শুরুতেই তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি দায়িত্ব নেওয়ার পর মোটামুটি ভালোই কাজ করছিলেন। পাহাড়ে তেমন কোনো অশান্তি আমরা দেখতে পাইনি, কিন্তু হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন কেন? সেই ৬টি কারণ কি হইতে পারে সেসব নিয়ে কথা বলবো। আগে বলি, দীপেন দেওয়ান যে শারীরিক অসুস্থতার কথা লিখেছেন তার পদত্যাগপত্রে, গত ১ মাস, ১.৫ মাস, ২ মাস কিংবা সরকার গঠনের পর ৩.৫ মাস, আপনি কি একবারের জন্য দেখেছেন দীপেন দেওয়ান হাসপাতালে গিয়েছেন? হাসপাতালে যাওয়ার কোনো নিউজ হয়েছে? আমি দেখিনি। দীপেন দেওয়ানের বয়স কত? ৬২ বছর। একজন ব্যক্তির মন্ত্রী হওয়ার জন্য এটা মোটামুটি পিক টাইম বলা যায়। সেই পিক টাইমেই তিনি মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার মাত্র ৩.৫ মাসের মধ্যে তিনি তার মন্ত্রণালয় ছেড়ে দিয়েছেন। এরপরেই বিতর্ক উঠেছে, আলোচনা হচ্ছে, সমালোচনা চলছে। কেন দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন? ভেতরে কি কোনো রাজনৈতিক খেলা চলছে? সরকারের দিক থেকে কি মানা করা হয়েছে যার কারণে তিনি পদত্যাগ করেছেন? এই দেশে মন্ত্রীদের পদত্যাগের নজির নেই। আপনি যদি সুরঞ্জিত সেনগুপ্তের নামটা শোনেন, তাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছিল। পরবর্তীতে একটা অভিযোগ ওঠার পর তাকে ওই রেলপথ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল সুরঞ্জিত সেনগুপ্তের মতো নেতাকে, কিন্তু তিনি পদত্যাগ করেননি, ওই দপ্তরবিহীন মন্ত্রী হিসাবেই ছিলেন। কারণ মন্ত্রী তো এমপিদের এক ধাপ উপরে, অর্থাৎ তার বেতন বা তার সামাজিক যে সুবিধাদি সেটা তো আর একটু বেশি, কেউই ছাড়তে চান না। দীপেন দেওয়ান কেন ছাড়লেন? আগে দীপেন দেওয়ানের যে তিনি যে কারণগুলো উল্লেখ করেছেন সেটা একটু পড়ি, তারপরে বলবো সেই ৬টি কারণ কি কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন। তিনি লিখছেন তার পদত্যাগপত্রে, আমি দীপেন দেওয়ান এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছি। আপনাদেরকে আরেকটু বলে রাখি, তিনি রাঙ্গামাটি থেকে নির্বাচিত এমপি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির সাথে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। যেন এই একটি লাইনের মধ্যেই সব কথা রয়েছে। তিনি বলছেন, আমি দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতা, কিন্তু আমি তার অসুস্থতার গত ১ মাসে, ১.৫ মাসে, ৩.৫ মাসে আমি তার কিছুই দেখিনি। বয়স মাত্র ৬২। অসুস্থতা হইলে ৪০ বছরও হইতে পারে, আমার বয়সও হইতে পারে। ৬২ বছরে তো হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তিনি তার লাইফটা মেনটেন করেন। আমি মনে করি না যে তার এমন কোনো জটিলতা রয়েছে শারীরিক, যেটার কারণে তিনি তার মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে। আমি তাকে সংসদের অধিবেশনে দেখেছি, সেগুলোতে তিনি হাজির হয়েছিলেন। এখন কেন হঠাৎ করে তার কি হলো? তার যে সর্বশেষ যে বক্তব্য বা সর্বশেষ যে লাইনটা, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। মানে তিনি এই সরকারের সঙ্গে খাপ খাইতে পারছেন না এরকম কিছু ইঙ্গিত করছেন, বা এই সরকারের সঙ্গে তার যাচ্ছে না এরকম কিছু ইঙ্গিত করছেন, এবং তিনি আবশ্যক বলে মনে করছেন। অতএব উপযুক্ত কারণে আমার পদত্যাগের পত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। তিনি যখন পদত্যাগপত্র জমা দিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, খুব দেরি হয়নি। যেন এটা আকাঙ্ক্ষিত ছিল, যেন এই পদত্যাগপত্র আসবে এরকমটাই ছিল। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখান থেকেই আসলে সন্দেহের ডালাপালা মেলছে যে আসলে
তাকে হয়তো বলা হয়েছে, যার কারণে তিনি দিয়েছেন এবং এটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। না হলে এত তাড়াতাড়ি এটা অ্যাকসেপ্টেড হইল কেমনে? এবার আসি পেছনের কারণগুলো, যে 6টি কারণ আমি খুঁজে পাই। সেই কারণগুলোর মধ্যে অন্যতম, প্রথমত কারণ, তিনি এমন কিছু চেয়েছেন তার এলাকার জন্য, তার যে এরিয়া, মন্ত্রণালয়ের যে এরিয়া, পার্বত্য জেলার জন্য তিনি যা চেয়েছেন সেটা সরকার হয়তো দিতে পারছে না, যার কারণে তিনি পদত্যাগ করতে পারেন। এমন কিছু কি চাইতে পারেন? আমরা বান্দরবন থেকে নির্বাচিত এমপি সচিন প্রুর একটা বক্তব্য সংসদে আমার মনে পড়ে। তিনি বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলেছেন এবং কিভাবে সেখানে নতুনভাবে কাজ করা যায় সেগুলোর কথা বলেছেন। এই চাওয়া পাওয়ার দ্বন্দ্ব থাকলেও থাকতে পারে। দীপেন দেওয়ান হয়তো এমন কিছু চেয়েছেন যেটা সরকার দিতে পারছে না, সেখান থেকে মান অভিমান হইতে পারে। সরকার তাকে এমন কিছু করতে বলেছে যেটা তার পক্ষে করা অসম্ভব হয়ে পড়েছে, সেটাও কারণ হইতে পারে। অর্থাৎ দীপেন দেওয়ান তার মন্ত্রণালয়ের অধীনে কিছু চেয়েছেন, পাচ্ছেন না, সেই ক্ষোভ থেকে, সেই রাগ থেকে হইতে পারে, কিংবা সরকার তাকে এমন কিছু করতে বলেছে যেটা তিনি করতে পারছেন না। তিনি তো একজন আদিবাসী গোত্রীয় মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, তিনি তাদের স্বার্থটাই প্রথমে দেখবেন এবং পার্বত্য জেলার যে বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে আপনার রাঙ্গামাটি, এই 3 জেলার স্বার্থটাই তিনি হয়তো প্রথমে দেখবেন। এমন কিছু ঘটলেও ঘটতে পারে। আঞ্চলিক গোষ্ঠীদের চাপ থাকতে পারে। আপনি যদি রাঙ্গামাটি, তারপরে বান্দরবন, তারপরে এই খাগড়াছড়িতে যান, সেখানে আঞ্চলিক বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে, শক্তিশালী সংগঠিত গ্রুপ তো রয়েছে, পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীও রয়েছে। এই সশস্ত্র গোষ্ঠীদের চাপ থাকতে পারে। এর মধ্যে কুকিচিন আছে, এর মধ্যে ইউপিডিএফ আছে, এটারও আবার 2টা শাখা আছে, একটা প্রসিদ্ধ খিসা আর একটা কোনটা জানি, জেএসএস আছে, সন্তু লার্মা, এবং আরেকটা ভেঙে আরেকটা হয়েছে। এরা সবাই সশস্ত্র, তাদের চাপ থাকতে পারে। সেই চাপের কাছে নতি স্বীকার করে হয়তো তিনি পদত্যাগ করতে পারেন, কিংবা তাদেরকে তিনি ঠিক করতে পারছেন না, কিংবা তারা তাকে এমন কিছু থ্রেট করতে পারে যার কারণে তিনি পদত্যাগ করতে পারেন। এই কারণগুলো কিন্তু ভ্যালিড এবং বিবেচনায় আনা উচিত। দল থেকে তাকে পদত্যাগ করতে বলাও হতে পারে। সরকার হয়তো মনে করছে সত্যিকার অর্থেই তিনি পারছেন না, তাকে দিয়ে হচ্ছে না, আমরা অন্য কাউকে সেখানে নিয়োগ দেব, সেই কারণে হয়তো তাকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু 3.5 মাসের মধ্যে কি এমন ঘটেছে যার কারণে তাকে সরে যেতে হচ্ছে এবং সরে যেতে বলা হচ্ছে? আমি বলছি না যে এই কারণগুলোই সঠিক, আমি কিছু কারণ খোঁজার চেষ্টা করেছি এবং সেই চেষ্টা থেকে এই কারণগুলো আমি বের করেছি। কোনো মান অভিমান হতে পারে, ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে, দুর্নীতির অভিযোগও থাকতে পারে, এমনকি বহির্বিশ্বের চাপও থাকতে পারে। এটা হচ্ছে আমার 5 নাম্বার কারণ। এগুলোর যে কোনো কিছু একটা থাকতে পারে, কিংবা সত্যিকার অর্থেই তিনি অসুস্থ হতে পারেন, কিংবা তিনি ম্যানেজ করতে পারছেন না। কিন্তু আমি মনে করি যে, আমার যে বিশ্বাস, দীপেন দেওয়ানকে আমি যেভাবে দেখেছি, তিনি নির্বাচনের সময় যেভাবে চষে বেরিয়েছেন, এরপরে যেভাবে তিনি মন্ত্রণালয়ে শপথ নিতে এসেছেন, এরপরে মন্ত্রণালয়ে এসেছেন, আমার কাছে মনে হয়নি তার শারীরিক দুর্বলতা সেই রকম যার কারণে তার পদত্যাগ করতে হবে, মন্ত্রণালয় ছাড়তে হবে। আমার কাছে সেরকম কোনো কিছুই মনে হয়নি। এখন প্রশ্ন হইল, এই যে মন্ত্রণালয়টি ফাঁকা হইল, কারণ যাই হোক, শারীরিক অসুস্থতা হইতে পারে, সরকারের না চাওয়া হইতে পারে, তার না চাওয়া হইতে পারে, আঞ্চলিক গোষ্ঠীর চাপ হইতে পারে, বহির্বিশ্বের চাওয়া হইতে পারে, নানান কিছু হইতে পারে। এর বাইরেও তিনি যেহেতু চলে গেছেন, মন্ত্রণালয়টি ফাঁকা হয়েছে, সেখানে কে আসবেন? অলরেডি সেখানে একজন প্রতিমন্ত্রী আছেন, চট্টগ্রাম থেকে নির্বাচিত এমপি মীর হেলাল। তিনি পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। মীর হেলালকে যখন পার্বত্য জেলার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়, তখন ওই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে কিন্তু বিক্ষোভ হয়েছে। তারা পাহাড়ি নন, কিংবা হচ্ছে আদিবাসী নন, বা ওই জেলার নন, এরকম কাউকে তারা মন্ত্রী হিসাবে বা তাদের মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসাবে চায় না। অর্থাৎ এখনো যদি মন্ত্রী দিতে হয়, ওইখানকার কাউকেই দিতে হবে, এটা মোটামুটি স্পষ্টতা। না হলে সেখানে মানে দেওয়া যাবে না এমন না, না হলে সেখানে ক্ষোভের জন্ম নেবে এবং সেখানে বিক্ষোভ দেখা যেতে পারে। এবং পাহাড়ে বিক্ষোভ হইলে কি ঘটতে পারে সেটা আপনারাও জানেন, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি সব ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা। সচিন প্রু বিবেচনায় থাকতে পারেন, যদিও তিনি বয়োবৃদ্ধ মানুষ। খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়াও থাকতে পারেন, কিন্তু একজন পাহাড়ি নন, বাঙালি, কে তারা মেনে নেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও তিনি সেখানকার এমপি, সেখানকার বাসিন্দা, তবে সেখানে বাঙালি পাহাড়ির একটা দ্বন্দ্ব তো আছে, সেই জায়গায় তারা মেনে নেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। এখনও প্রশ্ন আছে যে দীপেন দেওয়ানের পদত্যাগটা
তারা আসলে কিভাবে দেখেন, তারা এটাতে রিয়্যাক্ট কিভাবে করেন, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি দেখা যাচ্ছে। সরকার এখন এখানে একজন মন্ত্রীকে অ্যাপয়েন্ট করতে হবে, সম্ভবত চট্টগ্রাম থেকে বা সেখানকার পার্বত্য জেলা থেকেই কাউকে দিতে হবে, কিংবা টেকনোক্রেট কোটাই হয়তো সেখানকার স্থানীয় কাউকে আনতে হবে। এর বাইরে আসলে সরকারের হাতে খুব বেশি সুযোগ নেই। আর এটা খুব আহামরি বড়সড় মন্ত্রণালয় না। এই মন্ত্রণালয়ের অন্যতম কাজ হলো সেখানে শান্তি রক্ষা করা এবং সেখানে হচ্ছে সব কিছু সম্প্রীতি বজায় রাখা, পাশাপাশি সেখানে যে উন্নয়নমূলক কাজ করা হয় সেসব বিষয়ে নজর রাখা বা সেসবের তদারকি করা, এইসব কাজটা রয়েছে। অর্থাৎ খুব বড়সড় মন্ত্রণালয় নয়, কিন্তু বাংলাদেশের জন্য একটা ফ্যাক্টর। সেই জায়গা থেকে সরকারকে এখানে বিবেচনা করতে হবে, কাকে নতুন করে মন্ত্রী করতে হবে। তবে দীপেন দেওয়ানের চলে যাওয়াটা ব্যাপক প্রশ্নের জন্ম দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।